3 মাসের বাচ্চা পেটে নিয়ে আমার স্বামীর বাসায় কাজের মেয়ে হয়ে চাকরি নিতে আসলাম। শুধুমাত্র আমার অনাগত সন্তানের জন্য আজকে আমি কাজের বেটি, তাও আমার স্বামীর বাড়িতে। সব মেয়ে স্বপ্ন দেখে তার স্বামী তার সন্তান নিয়ে সুখের সংসার করবে। আমার কপালে তার উল্টো। তোমার তো সামনের মাসে চলে যাবার কথা, সবকিছু গুছিয়ে নিয়ে সবাই চলে গেছে, শুধুমাত্র আমি আর তুমি থেকে গেছি। আমার অবশ্য আরো 2 মাস থাকতে হবে, কারণ আমাদের জায়গা জমি নিয়ে একটু ঝামেলা, তাই বাবাও আসতে পারছে না। তোমার বেতনের টাকা নাও, কাল থেকে আসতে হবে না। আর হ্যাঁ, সবকিছুর জন্য ধন্যবাদ কাজল। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা কাজল, তোমার বাড়ি তো কাছেই তাই না? হ্যাঁ স্যার, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। বলুন স্যার, কোনো সমস্যা নেই, আমি তো এখানে আরো কিছুদিন থাকবো। এখানে তুমি যদি আমাকে একটু হেল্প করতে। আমি বললাম, কি হেল্প স্যার? রোহান তখন বলল, আমি ছেলে মানুষ, রান্না করতে পারি না, তুমি যদি একটু হেল্প করো। আমি বললাম, এটা কোনো ব্যাপার না স্যার, আমি রান্না করে দিব, আপনি টেনশন করবেন না। তবে স্যার একটা কথা, আহা টাকার জন্য চিন্তা করো না। আমি মনে মনে বললাম, পুরুষ মানুষ এক লাইন বেশি বোঝে। স্যার টাকার কথা না, শুধু কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমি আগের জবটাই করি, না হয় কত মানুষ কত কি বলবে। ওকে কাজল, কেউ কিচ্ছু জানবে না। আচ্ছা কি কি লাগবে রান্না করার সময় আমাকে বলে দিও, আমি আসার সময় নিয়ে আসবো। তুমি তাহলে ঠিক সময়ে পৌঁছে যেও। আমি কি কি লাগবে তা বলে দিলাম আর উঠে বের হয়ে গেলাম। মা বিছানায় শুয়ে আছে, আমি পাশে বসলাম। বল মা, চাকরি কি আর পেলি? কোনো ব্যবস্থা হয়েছে? মায়ের কথা শুনে ভাবছি মাকে সবটা শেয়ার করতে হবে। আমার চাকরি নেই, তাহলে কেন যাই ওখানে? প্রতিদিন কেউ জিজ্ঞাসা করলে কি উত্তর দিব? আমি মাকে ইশারায় সবটা বুঝিয়ে বললাম। মা কথা শুনে বলল, না তোর রান্নার কাজ করতে হবে না। মা উনি কি খাবে তাহলে? ওনার চেহারা দেখলে মায়া হয়। প্লিজ মা, তুমি না করো না, শুধু বাবাকে বলবে আমার চাকরিটা শেষ হয়নি। অনেক রিকোয়েস্ট করার পরে মা রাজি হলো। বিকালবেলা রান্নার জন্য গেলাম, গিয়ে দেখি রোহান স্যার খালি গায়ে রান্নার চেষ্টা করছে। আমার আসতে একটু লেট হয়েছে, তাই আমাকে দেখে লজ্জায় লাল হয়ে রুমে চলে গেছে। আমি মনে মনে ভাবছিলাম বেচারার মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, তাই রান্না করতে চাইছে। তাড়াহুড়ো করে ভাত তরকারি রান্না করতে লাগলাম। ডাইনিং টেবিলে খেতে বসে উনি বলল, কাল থেকে তুমি 2 সেট জামা নিয়ে আসবে আর এখানে রেখে যাবে। রান্না শেষ করে গোসল করে বাসায় যাবে। তারপর পাশে রাখা পার্স ব্যাগ থেকে টাকা নিয়ে আমার হাতে টাকা গুঁজে দেয়। সারা জীবন শুনলাম পুরুষ মানুষের হাত শক্ত হয়, কিন্তু রোহান স্যারের হাত অনেক নরম। হাতে যখন ধরলো টাকা না নিয়ে যেতে পারলাম না। পরদিন সকালে নতুন জামা পরে গিয়ে স্যারের জন্য চা দিলাম, রুটি বানিয়ে দিলাম টেবিলে, কিন্তু উনি ঘুম থেকে ওঠে না। ওনার জন্য অপেক্ষা করতে করতে আমারই ঘুম আসছে, তাই সেখান থেকে উঠে গেলাম। সোফায় এসে বসি, একটুতেই ঘুম আসে, বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে উঠে স্যারের রুমের দিকে চলে গেলাম। স্যারের রুমে উকি দিয়ে দেখি উনি উবুর হয়ে শুয়ে ল্যাপটপ টিপছে। মনে মনে ভাবলাম আমি ঘুমিয়ে গেছি দেখে হয়তো স্যার এখনো খায়নি। ভাবতে ভাবতে দেখি উনি আমার সামনে। ওনাকে দেখে ভয়ও লাগে, সাথে লজ্জাও। কি করব বুঝতে পারছিলাম না। কাজল, আমি একটু বের হব, তুমি খেয়ে শুয়ে থাকো, পরে রান্না করো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। স্যার চলে যাবার পর আমি স্যারের রুমে ঢুকে দেখি রুমের এমন অবস্থা, বসতি তার চাইতেও ভালো। সবকিছু এলোমেলো, কতগুলো ময়লা কাপড় খুলে রেখে গেছে। রুমটা একটু গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম। সবকিছু ঠিকমতো গোছানো হয়ে গেছে। তারপর রুম থেকে বের হয়ে গেলাম। সন্ধ্যায় আবার আসলাম রান্না করতে। তখন স্যার বকা দিয়ে বলল, তুমি না খেয়ে কেন গেলে কাজল? স্যার বাসায় গিয়ে খেয়েছি, তুমি না খেলে আর রান্না করার দরকার নেই। মনে মনে বলতে লাগলাম, বেড়ার দেখি রাগও আছে। ঠিক আছে স্যার, খেয়ে যাবো এখন থেকে। এবার বলুন কি খাবেন? পিৎজা। আমি মুখ ঘুরিয়ে বললাম, আমি পারি না বানাতে, অর্ডার করে দিচ্ছি, তুমি চুপচাপ থাকো। টাকা দিয়ে বলল, টাকাটা রাখো, পিৎজা আসলে দিয়ে দিও। ঠিক আছে স্যার। তারপর স্যার রুমে চলে যায়। গতকাল আমি আসতে পারিনি, কারণ রাতে আমার ভীষণ পেট ব্যথা আর ব্লিডিং হয়েছে। সকালে কমেছে, তাই আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে দেখি স্যার ঘুমোচ্ছে। গতকাল কিছুই রান্না হয়নি, কি খেয়েছে আল্লাহ জানে। স্যারের জন্য রুটি বানালাম, কিন্তু স্যারকে ডাক দেবার সাহস পাই না। এদিকে আমার ওয়াশরুমেও যেতে হবে পেট পরিবর্তন করতে, তাই ওয়াশরুমের দিকে চলে গেলাম। নাস্তার টেবিলে বসে নাস্তা করছে, আমি পাশে বসা। স্যার বলল, গতকাল কি হয়েছিল, আসনি কেন? কোনো ধরনই। কারণ কি? আমি মাথা নিচু করে বললাম, আমার শরীর খারাপ আর ফোন নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? এমনি অসুস্থ স্যার। রেডি হও, বাইরে যাব। আমি বললাম, না যাবো না বাইরে। দিল একটা ধমক। ওনার ধমক শুনে আর না করতে পারলাম না, কিন্তু আমার তো সমস্যা, বারবার প্যাট পরিবর্তন করতে হয়। কোথায় যাবে স্যার আমাকে নিয়ে? যাও তাড়াতাড়ি। আমি রেডি হতে চলে যাই। আমি রান্না করছি, এমন সময় রান্নাঘরে আরেকজন মহিলার উপস্থিতি টের পেলাম। পেছন ফিরতে উনি বলে উঠল, তুমি কাজল? আমি বললাম, হ্যাঁ আমি রোহানের আম্মু। আমি সাথে সাথে ওনার পা ধরে সালাম করলাম। উনি আমাকে তুলে হেসে বলল, কি করছো তুমি? থাক থাক, চলো তোমাকে হেল্প করি। তারপর দুজনে গল্প করতে করতে আরো অনেক কিছু জানলাম। সকালবেলায় স্যারের মা চলে যায়, কাল বাড়িতে যায়নি, তাই ফোনে চার্জ করতে পারিনি। তাই ভাবলাম স্যারের রুমে আমার ফোনটা একটু চার্জে দেই। ফোনটা হাতে নিয়ে স্যারের রুমে ঢুকলাম। তাকিয়ে দেখি স্যারের অবস্থা অন্যরকম। পুরুষ মানুষের ঘুমোলে যে লুঙ্গি ঠিক থাকে না, সেটা আজকে বিশ্বাস হলো। কি করব, দেখেই তো ফেলেছি। এখন নিচের দিকে তাকিয়ে ফোনটা চার্জে লাগিয়ে রান্না করতে চলে আসলাম। দরজা থেকে বের হয়ে হাসলাম। যা দেখলাম শুধু ওইগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছে। স্যারের লুঙ্গির ব্যবহারটা শুধু মাথায় ঘুরঘুর করছে। এই প্রথম কোনো ছেলেকে এই অবস্থায় দেখলাম। আমি রান্না শেষ করে দরজায় আসলাম, কারণ ফোন ছাড়া ভালো লাগছিল না। তাই স্যারের রুমে গেলাম। রুমে ঢুকতে আমার হাত পা কাঁপতে লাগলো। আগে তো এক পাশ দেখছিলাম, এখন পুরো সোজা হয়ে শুয়ে আছে। লুঙ্গিটা সম্পূর্ণ পায়ের নিচের অংশে। এটা দেখে হাঁপাতে লাগলাম। আজকে সকালটা এমন কেন? কোন
কোনোদিন তো এমনটা হতে দেখিনি। লজ্জায় আমার চোখ লাল হয়ে গেছে। কি করব বুঝতে পারছিলাম না। ফোনটা নিয়ে বের হয়ে গেলাম। গোসল করিনি, তাই করতে গেলাম স্যারের ওয়াশরুমে। যেহেতু বাসায় কেউ নেই, তাই একটু টাইম নিয়ে গোসল করব। স্যারের শ্যাম্পু আজকে শেষ করে দিব। হালকা গায়ে পানি পড়তেই তখনই শব্দ শুনতে পেলাম রুমে কেউ ঢুকেছে। স্যার চলে আসলো ভেবে তাড়াতাড়ি পানি অফ করলাম। এখন বের হব, কিন্তু ওড়নাটা পাচ্ছি না। ওড়না মনে হয় বাহিরে। এখন স্যারের সামনে কি করে বের হব? জামার নিচের অংশ উপরে উঠিয়ে বুক ঢাকলে নাভি দেখা যায়, আবার বুক না ঢাকলে স্যারের হয়তো মাথা ঘুরে যাবে। কোন দিকে যাব কিছু করার নেই। ওড়না ছাড়াই বের হলাম। বের হয়ে খাটের পাশে এসে দেখি স্যার গোসল করার জন্য রেডি হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ ওড়না বুকে জড়িয়ে নিলাম। তুমি কি দুপুরে খেয়েছো? মনে মনে বলতে লাগলাম। বেডা মানুষ এমনই, রান্না করতে না করতে আবার জিজ্ঞাসা করে খেয়েছি নাকি। বলো না স্যার, গোসল করে খাবো। আপনি যান। স্যার আর কিছু না বলে চলে গেল। রাতে স্যারের খুব জ্বর উঠেছে। স্যার বিছানার এক পাশে শুয়ে আছে, গায়ে চাদর মুড়ানো। আমার ফোন টিপতেও ভালো লাগছে না। ভাবলাম একটু ঘুমোবো, তাই স্যারের পাশে একটু দূরে শুয়ে আছি। স্যারের জ্বর এত বেশি যে উনি একটু পরপর এপাশ ওপাশ করছে। আমি স্যারের জ্বর চেক করতে উঠে পাশে বসে কপালে হাত দিলাম। আমার হাত পুড়ে জ্বর অবস্থা। বুকে হাত দিলাম, বুকেও একই অবস্থা, অনেক জ্বর। বুকে হাতের পরশ পেতেই স্যার আমার হাত ধরে ফেললো আর আমার হাত দিয়ে ওনার সারা বুকে হাত বুলাতে লাগলো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারিনি। আমার হাত ধরে আবার ঘুমিয়ে গেছে। আমি একটু অপেক্ষা করে হাতটা সরিয়ে নিতে গেলাম, তখন স্যার আমাকে টান দিয়ে ওনার বুকের উপর নিয়ে এসেছে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা কি হলো? আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু স্যার একবারের জন্য চোখ খোলেনি, শুধু ছটফট করতে লাগলো। বারবার বালিশ বুকে নিচ্ছে। আমার মাথায় কোনো কাজ করছে না। আমি আবার কপালে হাত দিলাম। আগের থেকেও এখন বেশি জ্বর। পাশে রাখা পানির গ্লাসে আমার ওড়নাটা ভিজিয়ে স্যারের শরীর মুছতে লাগলাম। বুক পর্যন্ত মুছলাম। এর নিচে কেমনে নামি? বারবার মুখ আর বুক মুছে দিচ্ছি। এখন আবার স্যার আমাকে টান দিয়ে ওনার বুকে নিয়ে আসে। এবার আমি চুপ করে শুয়ে পড়ি, স্যারের অন্য কোনো মতলব আছে কিনা জানার জন্য। কিন্তু না, স্যার শুধু বারবার তার কাঁথা আমার শরীরের উপরে দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম জ্বরের কারণে ওনার শরীর কাঁপছে, তাই স্যার বারবার ভারী কিছু ওনার উপরে উঠিয়ে নিচ্ছে। আমি যে ওনার উপরে, এটা ওনার এখনো জানা নেই। আমি আর লজ্জা নিয়ে বসে থাকিনি। স্যারের উপরে বসে ওনার সারা শরীরটা মুছে দিলাম। উনি আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে। আর কাজল কিছুই বুঝতে পারছে না। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটির সাথে কি এখানে কোনো অঘটন ঘটবে? মেয়েটি কেন বলল স্বামীর বাড়িতে কাজ করতে এসেছে? কিসের রহস্য? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।